কল্পনা করুন আপনি একটা দেশের রাজা, এমন একটা দেশ যেটা সাইজে নাগাল্যান্ডের থেকেও ছোট, পশ্চিমবঙ্গের প্রায় 8/1 সবুজের দেখা বলতে গেলে পাওয়াই যায় না। দেশ বলতে ছোট একটা বালির ঢিবি যেটা ভাসছে লিকুইড গোল্ড, অর্থাৎ অফুরন্ত প্রাকৃতিক গ্যাসের একটা বিশাল সমুদ্রের উপর। আর সেই দেশটার চারপাশটায় এমন সব বড় বড় ধূর্ত প্রতিবেশীদের দিয়ে ঘেরা, যারা আপনার দেশটার দিকে ঠিক সেইভাবেই তাকিয়ে আছে যেভাবে ধূর্ত নেকড়ের দল একখণ্ড মাংসের টুকরোর দিকে তাকায়। তখন সেই ছোট্ট দেশটার রাজা হিসাবে আপনার কি করা উচিত? দেশটা যদি কাতার হয় তাহলে তাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে বাকিদের থেকেও আরও অনেক অনেক বেশি ধূর্ত হতে হবে। আর কাতার ঠিক সেটাই করছে। তারা জানে যে মাত্র 3 লক্ষ জনসংখ্যা দিয়ে কোনো বিশাল সেনাবাহিনী বানানো সম্ভব নয়, বিশাল কোনো ইন্ডাস্ট্রিয়াল হাবও গড়ে তোলা সম্ভব নয়, তাই তারা সেই সমস্ত চেষ্টাও করতে যায়নি। তার বদলে এর চেয়েও অনেক বেশি মজার একটা কাজ করলো। তারা দুনিয়ার সবার জন্য একটা মহাব্বতকে দোকান খুলে বসলো। এর বকলমে তারা হতে চাইল পুতুল নাচের কারিগর। সবার বন্ধু সেজে নেপথ্য থেকে সবাইকে পরিচালনা করবে, এটাই ছিল প্ল্যান। একদিকে কাতারের আল উদেইদ হলো মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি এয়ারবেস, অপরদিকে ইরানের সাথে দুনিয়ার সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস ফিল্ডের ওপর যৌথ মালিকানা মেনটেন করছে কাতার। কাতারের মালিকানাধীন অংশ হলো নর্থ ফিল্ড আর ইরানের মালিকানাধীন হলো সাউথ পার্স। শুধু কি তাই, একদিকে মুসলিম ব্রাদারহুডের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন দিচ্ছে, অপরদিকে যাত্রা দলের বিবেক সেজে ভারতকে বাক স্বাধীনতা নিয়ে জ্ঞান দিচ্ছে। একদিকে ইসরায়েলের সাথে টেবিলের নিচে ট্রেড ডিল করছে, অপরদিকে হামাসের নেতাদেরকে 7 স্টার লাক্সারি দিয়ে শেল্টার দিচ্ছে। ওয়ার্ল্ড কাপ ফুটবলের মতো একটা আন্তর্জাতিক ইভেন্টকে হোস্ট করে নিজেদের একটা মডার্ন সোসাইটির ইমেজ তৈরি করছে, আর সেখানে জাকির নায়কের মতো একজন গোঁড়া ধর্মোন্মাদ পলাতক আসামিকে নেমন্তন্ন করে ডেকে আনছে। সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড থেকে দুনিয়ার লিটারালি এভরিওয়ানকে নিয়ে নিজেদের একটা ইচ্ছে মতো খেলছে। জিওপলিটিক্যাল মিডলম্যান, বিশ্ব রাজনীতির দালাল বলতে পারেন। কিন্তু সবাইকে লেজে খেলাতে গিয়ে আজ কাতার নিজে পুরোপুরি ফেঁসে গেছে। ইরান আজ কাতারের ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচারের 17% ধ্বংস করে দিয়েছে। বছরে $2000 কোটি রেভিনিউ লস। অন্তত 5 বছর লাগবে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির ড্যামেজ হওয়া এলএনজি প্রোডাকশন ইউনিটগুলোকে রিপেয়ার করতে। ইসরায়েল এসে কাতারের পশ লোকালিটিতে বোমা মেরে চলে যাচ্ছে বিনা দ্বিধা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অকারণে বেশ জটিল হয়ে আসছে দিনকে দিন। অপরদিকে পাকিস্তানও কাতারের স্টেট স্পন্সর্ড মিডিয়া আল জাজিরাকে নিষিদ্ধ করে দিয়েছে। 2026 সালে এসে কাতারের এমন অবস্থা যে তারা যখন ইরানের হাতে দুর্মুষ হচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য কোনো সমবেদনা তো জানাচ্ছেই না, বরং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি পাবলিকলি কাতারকে একদম চরম ট্রোল করছেন। কি বললেন জেডি ভান্স? কাতার দুনিয়া জুড়ে তাদের মিডিয়া নেটওয়ার্ককে ব্যবহার করে বাক স্বাধীনতা আর মিডিয়া ফ্রিডমের জ্ঞান বিতরণ করতে, কিন্তু তাদের নিজেদের দেশে কোনো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বা প্রেস ফ্রিডম আক্ষরিক অর্থেই নেই। একদম পাকিস্তানের সাথে এক গোত্রে ফেলে দিয়েছে কাতারকে। জেডি ভান্সের এই খোঁচায় কাতারের যে ডিপ্লোম্যাটিক পজিশন ছিল বা একটা গ্লোবাল ইমেজ ছিল, দুটোই কিন্তু একেবারে ধুলোয় মিশে গেছে। বলতে গেলে মন্দিরের ঘণ্টা হয়ে গেছে কাতার, যে পারছে এসে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর সব কিছু দেখেও সহ্য করতে হচ্ছে কাতারকে। শুধু তাই নয়, আজ গ্লোবাল ডিফেন্স অ্যানালিস্টরা কাতারকে আর কোনো আলট্রা মডার্ন সুপার পাওয়ার হিসেবেই দেখছে না। তারা কাতারকে দেখছে ঠিক পাকিস্তানের সমকক্ষ বা অ্যাট পার উইথ পাকিস্তান হিসাবে। একটুখানি ভেবে দেখুন, একটা ইনফ্লুয়েন্সিয়াল রিচ দেশের জন্য এর চেয়ে বড় ইনসাল্ট আর কি হতে পারে, যেখানে কাতারের মতো একটা ধনী দেশকে ডিফেন্স, পলিটিক্স, ক্রেডিবিলিটি এই সব দিক থেকে দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তানের মতো দেশের সাথে তুলনা করা হচ্ছে। থ্যাঙ্কফুলি জেডি ভান্স কাতারকে বাংলাদেশের সাথে তুলনা করেনি, তাহলে হয়তো কাতারের আমিরকে একেবারে ইস্তফা দিয়ে পালিয়ে যেতে হতো। আজ আমরা আলোচনা করব দুনিয়ার সবাইকে পুতুল বানিয়ে খেলতে গিয়ে নিজেদের জালেই ফেসে গেছে কাতার। এজেন্ট অফ অল, মাস্টার অফ নান।
এই হচ্ছে কাতার। এটা শুধু একটা দেশের ব্যাপারে আলোচনা নয়, মধ্য এশিয়ার ইসলামিক দুনিয়া যখন হাজারটা টুকরোতে পরিণত হচ্ছে, তখন গালফের জিওপলিটিক্স যে একদম নতুন করে লেখা হচ্ছে, শুধু তাই নয়, পুরনো হিসেব নিকেশগুলো কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। এই পরিবর্তিত সময়ে কাতারের সামনে কি কি পথ খোলা আছে? পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার তোষামত করা, জিও পলিটিক্সে আমেরিকার তল্পিবাহক হয়ে ঘুরে বেড়ানো, অথবা আমেরিকার ইরানের মাঝে মধ্যস্থতা করার নামে দুই দেশের কাছেই লাথি খাওয়া, নাকি কোনো গঠনমূলক কাজে নিজেদের সময় এবং অর্থকে ব্যয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মানজনক জায়গা অর্জন করা। আমি আপনাদের সঙ্গে প্রবাল দত্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জিও পলিটিক্সের অনেক অজানা সমীকরণ হয়তো জানতে পারবেন। কাতার যেটা করার চেষ্টা করছে, বলতে গেলে হাতে 5টা হ্যান্ড গ্রেনেড নিয়ে সার্কাসের জাগলিংয়ের খেলা খেলছে। দেখো দেখো, আমি দুনিয়ার সুপার পাওয়ারদের সঙ্গে দালালি করে থাকি। কাতারের আল উদেইদ এয়ারবেসে 10,000 আমেরিকান ট্রুপ রয়েছে। বলতে গেলে যেই দেশটাকে আমেরিকা বকলমে দখল করে বসে আছে, সেই দেশকে অন্য কেউ আক্রমণ করার সাহসই পাবে না। অপরদিকে কোটি কোটি ডলার প্যালেস্টাইনের গাজাতে পাঠাচ্ছে। মুখে বলছে হিউম্যানিটেরিয়ান এইড, কিন্তু আসলে হামাসের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে ফান্ড করছে। কারণ তাহলে একদিকে আমেরিকার ইসরায়েল আর অপরদিকে হামাসের মতো সন্ত্রাসবাদী, এদের মধ্যে মধ্যস্থতার দরকার পড়লে কাতারেরই ডাক আসবে। ইরানের সঙ্গে গ্যাস ফিল্ড শেয়ার করা মানে তাদের সঙ্গে একটা ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট রাখার মতো। একদিকে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করছে, আবার ইরানকে ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ইনফ্লুয়েন্সকে ব্যালেন্স করতে। প্ল্যান একদম পারফেক্ট, রাইট? সবার কাছে এতটাই জরুরি হয়ে ওঠো যাতে সবাই তোমার কথাতে নাচে। জানলে অবাক হবেন যে ব্রিটিশ রাজপরিবার যত না প্রপার্টির মালিক ইংল্যান্ডে, কাতারের রাজপরিবার সেই ইংল্যান্ডে তার থেকে বেশি প্রপার্টির মালিক। চমকে গেলেন? তাহলে আরও বলি, হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে লন্ডনের ক্যানারি হোয়ার্ফ, এই সমস্ত বিজনেস ডিস্ট্রিক্ট, লন্ডনের রিয়েল এস্টেটের প্রায় সিংহভাগই আজকের দিনে কাতারের আল থানি রাজপরিবারের মালিকানাধীন। লন্ডনের দ্য শার্ড, ওয়েস্টার্ন ইউরোপের টলেস্ট টাওয়ার, সেটার 95% আজ কাতারের রাজপরিবারের সম্পত্তি। তাদের হাতে অগাধ টাকা, যার উপর সবার লোভ। তাদের গ্যাস ফিল্ডে আক্রমণ মানে এশিয়া ইউরোপ অন্ধকার। এই গ্যাস ফিল্ডই ছিল কাতারের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স। দারুণ সুন্দর ছক। ইংলিশে একটা কথা আছে, একটা খুব ফ্যান্সি টার্ম আর কি, স্ট্র্যাটেজিক পলিফিডেলিটি বা স্ট্র্যাটেজিক পলিগ্যামি। ব্যাপারটা অনেকটা কীরকম জানেন? একজন নিজের স্বার্থে কাউকে চকলেট আর কাউকে গ্রিটিংস কার্ড দিয়ে বহুজন পার্টনারের সঙ্গে সম্পর্ক রেখে একসাথে সবাইকে চিট করছে। ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের মানুষকে দুশ্চরিত্র বলা হয়, কিন্তু বিদেশ নীতিতে এটাই একটা দারুণ স্ট্র্যাটেজি। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বা বিশ্ব রাজনীতি সব ক্ষেত্রেই ফাঁপা দুমুখ নীতি কিন্তু বেশি দিন টেকে না। সব পার্টনার একদিন সমস্ত কিছু বুঝতে পেরে গেলে কি করবে? একসাথে সবাই এসে আপনার মাথায় কাঁঠাল ভাঙবে। আর ঠিক সেটাই হচ্ছে। আজ বন্ধু ইরানের হাতেই কাতারের গর্বের প্রাকৃতিক গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ভেঙে চৌচির। ইসরায়েল কাতারের আনাচে কানাচে হামাস হিজবুল্লাহ নেতাদের ধরে কুকুরের মতো মারছে। তাদের প্রতিবেশী ইউএই আর সৌদি এখন এআই টেকনোলজি, ইকোনমিক রিফর্ম, রিলিজিয়াস রিফর্ম এই সমস্ত নিয়ে মাথা ঘামাচ্ছে। আর কাতার পড়ে আছে 1990 স্টাইলের ইসলামিক র্যাডিক্যালিজমের একটা ব্যাগেজ নিয়ে। কাতারি একদিন হামাস হিজবুল নেতাদের জন্য লাক্সারি হোটেলগুলোকে ওপেন করে দিয়েছিল, যাতে সেখানে বসে এই সন্ত্রাসবাদীরা তাদের সন্ত্রাসের প্ল্যান করতে পারে। কিন্তু যখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বলতে শুরু করলো, তখন কিন্তু সেই লাক্সারি হোটেলের টপ লেভেল রুম সার্ভিসের জন্য কিন্তু কেউ কাতারকে ধন্যবাদ দিল না। তখন সবার মুখে একটাই মন্ত্র, আপনি বাঁচলে বাপের নাম। ইরানের আক্রমণে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি শুধু নয়, পার্ল জিটিএল প্ল্যান্ট, যেটা আসলে আমেরিকার শেল কোম্পানি অপারেট করে, তার প্রায় 25% উড়ে গেছে। ইরানকে ভেবেছিল জয়েন্ট অ্যাকাউন্টের পার্টনার, আর আমেরিকার বিরুদ্ধে লড়াইতে ইরান কাতারকেই পেল সফট টার্গেট হিসাবে। আর আমেরিকা, যারা এতদিন তোলাবাজি করল মধ্যপ্রাচ্যে, তাদের কাতারের দিকে নজর দেওয়ার ফুরসতি নেই।
দোহাতে হামাসের নেটওয়ার্ককে গুড়িয়ে দিল ইসরায়েল। ইসরায়েল যার নাম দিয়েছিল অপারেশন সামিট অফ ফায়ার। হামাসের টপ লিডাররা যখন লাক্সারি হোটেলে বসে বলরুমে আয়েশ করছিল, তখন 10টা ইসরায়েলি ফাইটার জেট কাতারের এয়ার স্পেসে ঢুকে একদম প্রিসিশন স্ট্রাইক করে হামাসের নেতাদেরকে একদম 72 হুরের কাছে পাঠিয়ে তারপর একদম নিরাপদে ফেরত চলে গেছিল। কাতার মিনমিন করে বলল, আই প্রোটেস্ট। ভাবলো যে আঙ্কেল টম অর্থাৎ আমেরিকা এসে কাতারের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে বোধহয় খুব বকুনি দেবে। আমেরিকা ইসরায়েলের পিঠ চাপড়ে দিল। ইসরায়েলের দিক থেকে বক্তব্য কিন্তু একদম পরিষ্কার। সন্ত্রাসবাদীদের সেফ হেভেন দেওয়া কাতারের লাক্সারি হোটেল আর প্যালেস্টাইনের গাজা, তাদের কাছে একই রকম একটা টার্গেট। ইরানের থেকে কিন্তু বক্তব্য আরও পরিষ্কার। আমেরিকাকে সৈন্য ঘাঁটি বানাতে দেওয়া দেশ আর আমেরিকা তাদের কাছে সমানভাবে শত্রু। অর্থাৎ কাতার নামের দেশটা সার্বভৌমত্ব বলতে গেলে শুধু খাতায় কলমে, জাগলিং করতে গিয়ে দেখা গেল সব কটা হ্যান্ড গ্রেনেড একসাথে ফেটে গেছে, আর তার সোজা এফেক্ট পড়ল তাদের অর্থনীতিতে। একবার নাম্বারগুলোর দিকে তাকান। এটা কাতারের জন্য শুধু কোনো সাধারণ পলিটিক্যাল হেডেক নয়, এটা একটা অ্যাবসলিউট ইকোনমিক ডিজাস্টার। যেখানে তাদের বাকি প্রতিবেশীদের অর্থনীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে আইএমএফের তথ্য অনুযায়ী আক্ষরিক অর্থেই কাতারের জিডিপি কোলাপস করে গেছে। অথচ 2022-এর কথা ভাবুন, সারা পৃথিবীর নজর ছিল এই কাতারের দিকে। দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারাস স্পোর্টস ইভেন্ট কাতারে অনুষ্ঠিত হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ। $220 বিলিয়ন তারা খরচ করেছে এক মাস যাতে সারা দুনিয়ার নজর থাকে কাতারের দিকে। মরুভূমির মধ্যে তারা রাতারাতি বানিয়ে ফেললো ঝকমকে স্বর্গরাজ্য। সারা দুনিয়ার তারকারা এসে ভিড় জমালো আর দিল একখানা ইমিউনিটি। কে সেই দেশকে অ্যাটাক করবে যেখানে লিওনে মেসি তার জীবনের সবচেয়ে দামি কাপটাকে চুমু খেয়েছে? কাতারের বুকে এই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে গেল ইতিহাসের বুকে। একটা ম্যাসিভ পিয়ার স্টান্ট, জাস্ট টু প্রুভ দ্য সফট পাওয়ার অফ কাতার। আজ আমরা দেখছি সেই সফট পাওয়ারের একটা স্পেকটাকুলার কোলাপস। কাতার ভেবেছিল যে ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের পার্মানেন্ট ইমিউনিটি দেবে, কিন্তু বাস্তবটা কি? পাশার দান কিন্তু পাল্টে গেছে। ওয়ার্ল্ড কাপের সেই আলোর ঝকমকানি এখন পুরোপুরি ডেড। ভিআইপিদের শ্যাম্পেনের গ্লাস খালি, আর কাতার এখন সম্পূর্ণ একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, নিজের তৈরি করা একটা বিশাল স্মোকিং জিওপলিটিক্যাল মেসের দিকে অসহায়ভাবে তাকিয়ে। নিজেদেরকে এই সেলফ মেড ট্র্যাপ বা ফাঁদ থেকে বাঁচতে কাতার এখন আক্ষরিক অর্থেই আমেরিকার চাকর হয়ে গেছে। ওয়াশিংটনের হোয়াইট হাউসের বসের মন জয় করার জন্য দোহা ঠিক কতটা নিচে নামতে পারে? ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন ট্রাম্পের ফোন গ্রহণ করতে অস্বীকার করছে, তখন কাতার ডোনাল্ড ট্রাম্পকে একটা আস্ত আলট্রা লাক্সারি প্রাইভেট জেট উপহার দিয়ে দিল। যেই দেশটা কাল পর্যন্ত নিজেকে গ্লোবাল পাপেট মাস্টার ভাবত, আজ তারা আমেরিকার বসের একটু কৃপা পাওয়ার জন্য কোটি কোটি ডলারের খেলনা গিফট করছে তাদেরকে। কাতার ভেবেছিল তারা আমেরিকার ইকুয়াল পার্টনার, কিন্তু আজ দুনিয়া দেখছে তারা আসলে ওয়াশিংটনের হুকুমের গোলাম। কারণ কি জানেন? কাতারের স্ট্র্যাটেজি সবসময় ছিল সুবিধাবাদী এবং লেনদেন ভিত্তিক। নিজেদের ডিফেন্সকে আউটসোর্স করা যায়, কিন্তু দেশের সার্বভৌমত্ব একবার গেলে কিন্তু ফেরত আসা ভীষণ মুশকিল। পশ্চিমের নেতাদের প্রাইভেট জেট গিফট করা আর একই সাথে অ্যান্টি ওয়েস্টার্ন টেররিস্ট এলিমেন্টগুলোকে আশ্রয় দেওয়া কোনো দেশকে কিন্তু সফট পাওয়ার বানায় না, বরং দুপক্ষই আপনাকে ধান্দাবাজ ভেবে গভীর সন্দেহের চোখে দেখবে। 2022 সালে গ্লোবাল স্পটলাইটটা কাতারের ওপর ছিল, আর এখন সেই ওয়ার্ল্ড কাপের লাইমলাইটটা শিফট হয়ে গেছে অন্য গোলার্ধে। কাতার শুধু দুনিয়ার অ্যাটেনশন পেতে $220 বিলিয়ন খরচ করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করতে, আর যেই মুহূর্তে সেই সার্কাস শহর ছাড়ল, অমনি তাদের সুরক্ষা কবচ হাওয়া হয়ে গেল। আজ তারা জেনুইনলি আমেরিকার কাছে একটা সিকিউরিটি ক্লায়েন্ট স্টেট, যারা টিকে থাকার জন্য ডেসপারেটলি দামি দামি গিফট অফার করছে। কারণ জিওপলিটিক্যাল দালাল হতে গিয়ে কাতারের কোনো লং টার্ম ভিশন ছিল না। এই গ্লোবাল ফুটবল পার্টির মাঝখানে কাতার এমন একটা নোংরা চাল চেলেছিল যাতে পুরো দুনিয়া হতবাক হয়ে গেছিল। তারা ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধী জাকির নায়ককে আমন্ত্রণ জানিয়েছিল। হ্যাঁ,
ঠিকই শুনছেন, ভারতের তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী যেই লোকটা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বেআইনিভাবে 900 কোটি টাকারও বেশি সম্পত্তি হাতিয়েছে, যে প্রতিনিয়ত র্যাডিক্যাল ইসলাম এবং উগ্রপন্থা ছড়ায়, অন্যের বিশ্বাসের ওপর আঘাত হানে, যে প্রকাশ্যে টেরোরিজমকে সাপোর্ট করে এবং যার কুখ্যাত থিওরি অনুযায়ী নারীর ওপর হওয়া ধর্ষণও নাকি আল্লাহর ইচ্ছে, তাকে কাতার রেড কার্পেট দিয়ে ওয়েলকাম জানালো। কাতার এই কাজটা করেছিল অত্যন্ত কুৎসিত এবং পলিটিক্যাল একটা ধান্দা নিয়ে। তারা দুনিয়াকে দেখাতে চেয়েছিল যে ইসলাম শান্তির ধর্ম, আর ভারত অত্যন্ত ব্যাকওয়ার্ড সোসাইটি বা প্রোগ্রেসিভ নয়। কিন্তু এর পেছনের আসল মোটিভটা কী ছিল জানেন? গ্লোবালি যে আলট্রা র্যাডিক্যাল ইসলামিস্টরা ছিল, তারা মদ আর মিউজিক সহযোগে এই পশ্চিমা কালচারের ফুটবল টুর্নামেন্ট কাতারে অনুষ্ঠিত হচ্ছে এই সব দেখে প্রচণ্ড রেগেছিল। তো আমির সাহেব তখন কি করলেন? ওই মোল্লাদের শান্ত করার জন্য একটা হাড্ডি ছুড়ে দিলেন তাদের সামনে। তিনি একজন স্বঘোষিত টেররিস্ট সিম্প্যাথাইজার জাকির নায়েককে ইনভাইট করলেন। গ্যালারিতে আরও কিছু র্যাডিক্যাল এলিমেন্টকে ছেড়ে দিলেন, যারা অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি আমেরিকা, অ্যান্টি ইন্ডিয়া ইত্যাদি স্লোগান দিল। আর সারা দুনিয়ার টিভিতে সেটা ক্যাপচার হয়ে গেল। ব্যাস, দুনিয়া জুড়ে কট্টরপন্থী ইসলামিস্টরা খুব খুশি। কিন্তু এখানেও সামনে এসে এই সমস্ত নাটকবাজি করার কিন্তু ক্ষমতা নেই কাতারের। ভারতের কাছে যখন ধমক খেলো যে জাকির নায়েকের মতো একটা দাগি আসামিকে কেন ইনভাইট করা হয়েছে, ভারতের বুকে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলাতে যার যোগসাযোগ আছে, তখন কাতার পুরো পাল্টি খেয়ে গেল। না না, আমরা ওনাকে নেমন্তন্ন করে আনিনি, উনি নিজেই এসেছেন। কিন্তু কি জানেন, ওই ডেপো বাচ্চারা ভাবে যে খুব চালাকি করলাম, কেউ বুঝবে না। কিন্তু বাড়ির অভিজ্ঞ সিনিয়ররা সব কিছু বুঝে যায়। কাতারের ছেলে মানুষগুলো কিন্তু একদম পুরনো হয়ে গেছে এখন। এই 1990-এর দশকের স্টাইলের পুরনো ডিপ্লোম্যাসিতে কাতার যখন ব্যস্ত, ঠিক তখনই তাদের একদম পাশের প্রতিবেশীরা ভিশন 2030-র দিকে এগিয়ে গেছে। হোয়েন কাতার ইজ রিফিউজিং টু গ্রো আপ, তাদের প্রতিবেশীরা কিন্তু ম্যাচিওর হয়ে যাচ্ছে। সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস বুঝতে পেরেছে যে মিডল ইস্টের ফিউচার কোনো পলিটিক্যাল র্যাডিক্যাল ইসলামের মধ্যে নেই। তারা রিয়েলাইজ করেছে যে ফিউচার লুকিয়ে আছে এআই, মাইক্রোচিপস, ডেটা সেন্টার এবং গ্লোবাল ট্যুরিজমের মধ্যে। তারা ইসলামের থেকে বাঁচতে নিজেদের চারদিকে একটা দুর্গ গড়ে তুলল, আর কাতার তাসের ঘর বানাতে লাগলো। আবার নাম্বারের দিকে দেখুন, জিসিসি বিজনেস ওয়াচের ডেটা অনুযায়ী আধুনিকীকরণ করার পর এই গালফ দেশগুলোর নন অয়েল অ্যাক্টিভিটি বা তেল বহির্ভূত ব্যবসার অবদান এখন মোট জিডিপির 70% ছাড়িয়ে গেছে, যা প্রায় $1.2 ট্রিলিয়ন জেনারেট করছে। সৌদি আরব টানা 18 কোয়ার্টার ধরে হাইড্রোকার্বন বহির্ভূত গ্রোথ বজায় রেখেছে। অর্থাৎ তাদের অর্থনীতি আর কিন্তু শুধু তেলের উপর নির্ভরশীল নয়। আর কাতার এখনও এক গাদা গ্যাসের উপর বসে আছে, যা তারা এখন সেফলি এক্সপোর্টও করতে পারছে না, কারণ তাদের সো কল্ড ফ্রেন্ড ইরান সরাসরি তাদের রাস লাফানের ইনফ্রাস্ট্রাকচারে মিসাইল মেরে 12.8 মিলিয়ন টনের বার্ষিক ক্যাপাসিটি ধুলোয় উড়িয়ে দিয়েছে। তাদের প্রতিবেশীরা যখন 22 শতকে পা রাখছে, কাতার তখন আক্ষরিক অর্থেই অর্থনৈতিকভাবে রক্তক্ষরণে ভুগছে। এবার দেখা যাক দোহা এবং নিউ দিল্লির মধ্যেকার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বা কূটনৈতিক সম্পর্কটা আজকে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। কাতার আল জাজিরাকে একটা স্টেট ফান্ডেড প্রোপাগান্ডার মাধ্যম হিসাবে ব্যবহার করে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি নাক গলায়। তারা শুধু খবর রিপোর্ট করেনি, তারা ভারতের বিরুদ্ধে মাইনরিটি রাইটসের ভায়োলেশনের একের পর এক গালগল্প তৈরি করেছে, যাতে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সামাজিক কাঠামোকে ডিস্টেবিলাইজ করা যায়। কিন্তু এই হিপোক্রেসির লেভেলটা কিন্তু একটা ডার্ক কমেডির মতো। যখন বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন আল জাজিরার ক্যামেরার লেন্স কিন্তু অন্যদিকে ঘুরে যায়। তাদের স্ক্রিনে তখন একদম শ্মশানের নীরবতা। যখন পাকিস্তানে মাইনরিটি হিন্দুরা তাদের জীবন জীবিকা হারায়, জোরপূর্বক ধর্মান্তরিত হয়, তখন আল জাজিরা যেন হঠাৎ করে ভুলেই যায় যে ম্যাপে পাকিস্তানটা কোন দিকে। যখন পাকিস্তান বালুচিস্তানের ওপর জেনোসাইড করে, পানীয় জলে বিষ মিশিয়ে শিশুদের হত্যা করে, তখন আল জাজিরার নজর থাকে ভারতের ককরোচ জনতা পার্টির ওপর।
এত করেও শেষ রক্ষা হয়নি, নিজেদেরকে নিউট্রাল দেখাতে গিয়ে যখন আল জাজিরা পিওজেকের ওপর পাকিস্তানি অ্যাট্রোসিটির নিউজ কভার করলো, তখনই পাকিস্তান আল জাজিরাকে ব্যান করে দিল। অপরদিকে ভারতের বিরুদ্ধে আল জাজিরাকে একটা আইডিওলজিক্যাল ওয়েপন হিসাবে কাতার ব্যবহার করেছে। স্বাভাবিকভাবেই দুই দেশের দ্বিপাক্ষিক বিশ্বস্ততাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই ব্যাপারটা। নিউ দিল্লি এখন কাতারকে কোনো নিরপেক্ষ দেশ হিসাবে কিন্তু দেখে না, বরং একটা চূড়ান্ত সুবিধাবাদী দেশ হিসাবে দেখে। একবার এই সিচুয়েশনের কমেডিটা ভাবুন, অর্থাৎ যেখানে বংশানুক্রমিক রাজতন্ত্র চলে, যেখানে রাজনৈতিক দল গঠন করা আক্ষরিক অর্থে বেআইনি, তারা 1.4 বিলিয়নের একটা সেকুলার ডেমোক্রেসিকে, একটা কয়েক হাজার বছরের সিভিলাইজেশনকে জ্ঞান দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হয়। দুনিয়া এখন এদের এই প্রেস ব্যাজের পেছনের আসল এজেন্ডাটা কিন্তু পুরোপুরি ধরে ফেলেছে। কাতারের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখন কিন্তু জাস্ট 3টে অপশানই বাকি আছে। অপশান 1, দ্য ইউএই সৌদি ব্লু প্রিন্ট, দ্য গ্রো আপ রুট। কাতারকে পলিটিক্যাল এক্সট্রিমিজম বা ইসলামের মৌলবাদের সঙ্গে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে নিজেদের মাটি থেকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে। জাকির নায়েকের মতো আন্তর্জাতিক পলাতক আসামি বা হামাসের ধনী বিলিয়নিয়ার জঙ্গি নেতাদের জন্য আর কিন্তু লাক্সারি হোটেলের স্যুট বুক করা চলবে না। পশ্চিমের দুনিয়া এবং ভারতের সাথে একটা পরিষ্কার সাইড বেছে নিতে হবে এবং জিসিসি বা গালফ কান্ট্রির আধুনিকীকরণের লক্ষ্যে সাথে 100% অ্যালাইন করতে হবে। অপশন 2, ডিসম্যান্টেল দ্য প্রোপাগান্ডা ওয়েপন। আল জাজিরার একটা ইমিডিয়েট টপ ডাউন এডিটোরিয়াল ক্লিনজিং বা খোল নলচে বদলে ফেলা দরকার। আপনি কোনোভাবেই এমন একটা ইকোনমিক স্ট্র্যাটেজি চালাতে পারেন না যেখানে একদিকে আপনি ভারত এবং পশ্চিম দুনিয়ার থেকে ইনভেস্টমেন্ট চাইছেন, আর অন্যদিকে আপনার স্টেট ফান্ডেড টিভি চ্যানেল তাদেরই দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এই প্রেস ব্যাচ দিয়ে আর কিন্তু নিজেদের নোংরা এজেন্ডাকে ঢেকে রাখা যাবে না। অপশান 3, কমপ্লিট ইন্টিগ্রেশন অর টোটাল ইভাপোরেশন। সুবিধাবাদী নিউট্রালিটির দিন শেষ। কাতারকে এই দুনিয়ার মিডলম্যান বা দালাল হওয়ার ভূত মাথা থেকে নামাতে হবে। যারা একে অপরকে ধ্বংস করতে চাইছে তাদের মাঝখানে দালালি করা বন্ধ করতে হবে। তাদের একটা ইউনিফাইড গালফ সিকিউরিটি আর্কিটেকচারের সাথে যুক্ত হতে হবে এবং একটা ছোট আঞ্চলিক সহযোগিতামূলক রাষ্ট্রগোষ্ঠীর সদস্য হিসাবে নিজেদের অবস্থানকে মেনে নিতে হবে এবং বুঝতে হবে যে আসল নিরাপত্তা আসে আঞ্চলিক স্থিতিশীলতার মাধ্যমে। দ্য গ্র্যান্ড ইলিউশন ইজ ওভার। এই বালির ঢিবিটা পুরো দুনিয়াকে নিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু ইন রিটার্ন দুনিয়া একে একদম খেলার মাঠ বানিয়ে ছেড়ে দিয়েছে। সময় এসেছে কাতারের নিজের তৈরি করা একটা নোংরা মেসকে পরিষ্কার করবার, গেমটাকে পুরোপুরি চেঞ্জ করার। না হলে এই খেলাই তাদের চিরকালে ম্যাপ থেকে মুছে দেবে। আপনাদের কি মনে হয়, কাতার কি আসলে একটা টোটাল স্ট্রাকচারাল রিসেট করতে পারবে, নাকি তাদের ক্রেডিবিলিটি চিরতরে উবে গেছে কর্পূরের মতো? কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানান। আমি জানি এই অল্প সময়ের একটা অ্যানালিসিস নিয়ে হয়তো কমেন্টে তুমুল বিতর্ক হতে চলেছে। চটপট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের কোনো জটিল বিশ্ব রাজনৈতিক বিষয় নিয়ে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। নমস্কার, ভালো থাকবেন।